আনন্দ গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময় আমাদের আজকের আয়োজন। ঈদের আমেজ ফুরলেও প্রেক্ষাগৃহগুলো এখনও পরিপূর্ণ। রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ শুভ। গেল ঈদে প্রেক্ষাগৃহে এসেছে ৬টি সিনেমা। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বরবাদ, দাগি এবং জঙ্গলি তৃতীয় সপ্তাহেও দাপিয়ে বেড়াচ্ছে। তবে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব জায়গায় রাজত্ব এখন বরবাদের। ৪ মাস বন্ধ থাকার পর ঈদের দিন বরবাদ দিয়ে দুয়ার খোলে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের। এখনও সিনেমাটি দেখতে সেখানে নানা বয়সী দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো। আমরা বন্ধু বান্ধব মিলে আইছি বরবাদ ছবি দেখতে। ঈদের সময় দেখা হয়নি, একবার আসছিলাম তখন টিকিট পাই নাই। মানুষের মুখে মুখে শুনেছি, এই কারণে আমরা আগ্রহ করে আসছি। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বা সঙ্গী করেছেন বন্ধুদের। তাদের অনেকেই সিনেমাটি একাধিকবার দেখলেও পুনরায় প্রেক্ষাগৃহে আসছেন। আরো একবার দেখেছি, এখন এত সুন্দর ছবি আরো 2-3 বার দেখলেও মন ভরবে না। ঢাকার শ্যামলী সিনেমা হলেও বরবাদের জয় জয়কার। দুপুরের শোতে দর্শকের উপস্থিতি কিছুটা কম মনে হলেও দিনের 4টি শোয়ের প্রায় সবকটি হাউসফুল। কাঙ্ক্ষিত টিকিট 4টা পাইলাম। আমরা ফ্রেন্ড সার্কেল ছোট ভাই মিলে আসছি দেখার জন্য। জব করে তো ব্যস্ততার কারণে আসতে পারি না, তো আজকে প্রথম বরবাদ দেখতে আসছি। রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের চিত্রটাও একই। বরবাদ, দাগি এবং জঙ্গলি দেখতে ভিড় করছেন সিনেপ্রেমীরা। অনেক ভালো হয়েছে। হলের পরিবেশ খুব ভালো এবং এখনো হাউসফুল আছে। কোন সিনেমা কেমন ব্যবসা করছে তার একটা হিসাব অনেকেই জানতে চান। তবে দেশে বক্স অফিস পদ্ধতি না থাকায় প্রকৃত আয়ের হিসাব মিলছে না। কেবল ঈদ উৎসব ঘিরে নয়, বছর জুড়ে ব্যবসার এই ধারাবাহিকতা বজায় রাখার তাগিদ হল মালিক এবং প্রদর্শক সমিতি সংশ্লিষ্টদের। ঈদের সিনেমা মুক্তির 3 সপ্তাহ পার হতে চললেও সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স সব জায়গায় দর্শকের সরব উপস্থিতি। তবে শুধু মৌসুম ভিত্তিক সিনেমা নয়, সারা বছর প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে চান দর্শকরা। এতে হল মালিকরা যেমন একদিকে লাভবান হবেন, তেমনি বন্ধ থাকা হলগুলো প্রাণ ফিরে পাবে। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অভিনয় শিল্পী সংঘের ভোট গ্রহণ। নতুন নেতৃত্ব নির্বাচনের এই ভোট উৎসব সকাল 9টায় শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। এবার 21টি পদে প্রতিদ্বন্দ্বিতায় 40 জন প্রার্থী। টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন উপলক্ষে শনিবার সকাল থেকেই তারকামুখর ছিল শিল্পকলা প্রাঙ্গণ। শুটিংয়ের ব্যস্ততা ও ক্লান্তি থাকা সত্ত্বেও এদিন ভোটের উৎসবে সামিল হতে ছুটে আসেন অনেকেই। এই যে আমাদের অ্যাক্টর রিক্রুটের যে নির্বাচন, এই নির্বাচনে যখন ভোট দিতে আসে তখন আমার কাছে ঈদের দিনের মতো মনে হয়। প্রত্যাশা রাখি এখন বাকিটা যারা জিতবে তারা কতটুকু কাজ করবে সেটা ডিপেন্ড করবে কাজের উপর। এখন যারা আসবেন আশা করি বিগত যারা ছিলেন তাদের দেখানো পথেই সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের হয়তো সবার সঙ্গে সবার প্রতিদিন দেখা হয় না, কিন্তু কিছু কিছু ইভেন্টে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে দেখা হয়। এটি আজকে সেই রকম একটি ইভেন্ট। সবাইকে এই একটি দিনে একসঙ্গে পেয়েছি, এইটা সত্যি আমার কাছে অনেক আনন্দ হচ্ছে, অনেক আনন্দ। ত্রিবার্ষিক এই নির্বাচনের মাধ্যমে আগামীর নেতৃত্ব বাছাই করে নিচ্ছেন শিল্পীরা। সভাপতি পদে লড়ছেন 2 জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম ও আব্দুল্লাহ রানা। 21 সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে ভোটার সংখ্যা 699 জন। স্লোগান জিতবে 21, হারবে না কেউ। জিতবে 21, হারবে না কেউ। আমি এটাতেই বিশ্বাস করি। এটা হচ্ছে জাস্ট কেউ দায়িত্ব নেবে। এখানে এটা কোনো নেতা নয়, এটা হচ্ছে পাশে থাকা। এবং এটা আসলে একটা উৎসব। এটা যে শুধু প্রতিযোগিতা নির্বাচন তা না, এটা আমাদের নির্বাচনী উৎসব এবং আমরা প্রত্যেকেই আসি এখানে এবং সবার সাথে দেখা হয়। এটা অবশ্যই একটা আনন্দের বিষয়। শিল্পীদের অধিকার আদায়, সমতা নিশ্চিতকরণে নতুন কমিটি কাজ করবে। সময়ের সঙ্গে সংগঠনকে গতিশীল করে অভিনয়শিল্পী সংঘ অগ্রসর হবে স্বর্ণশিখরে, এমনটাই প্রত্যাশা অভিনয়শিল্পীদের। নির্বাচন ইজ ইন্টারেস্টিং। এখানে সবাই আসতেছে, সিনিয়র অনেকের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, আমাদের সমসাময়িক জুনিয়র অনেককেই দেখতে পাচ্ছি। এটা মিলন মেলা। আমাদের সংগঠন যে শিল্পের জন্য যারা কল্যাণকর হবে তারাই যেন জেতে। যে জিতবে সে জিতবে, আবার যে হারবে সে সংগঠনের জন্যই কাজ করবে। আমাদের এখানে কোনো বিভেদ নাই। তারা তো 3 বছরের জন্য আসছে, আশা করছি তারা ভালো কিছু করবে, প্রত্যাশা এটাই। তো আমি চাই শিল্পী এবং শিল্পীরা বৈষম্যের বাইরে থেকে এবং
ভালোভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়। পরস্পরের আন্তরিকতা ও মেলবন্ধনে ভোটের দিনের আলো ফুরলেও নতুন সকাল, নতুন শুরুর অপেক্ষায় উচ্ছ্বসিত অভিনয় শিল্পীরা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের খবর জানাতে শিল্পকলা একাডেমি আছেন সহকর্মী নিয়াজ শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, জিতবে 21, হারবে না কেউ, এই স্লোগানে অভিনয় শিল্পী সংঘের এই ত্রিবার্ষিক যে নির্বাচন ছিল আজ সকাল থেকেই কিন্তু উৎসবমুখর পরিবেশে আমরা ভোট গ্রহণ দেখেছি। ঠিক এই মুহূর্তে কিন্তু আমি আছি মঞ্চের পাশে। ভোট গণনা শেষ, এখন ফলাফল ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যে কার্যনির্বাহী পদে যারা জয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। সকাল 9টা থেকে শুরু হওয়া এই ভোট উৎসবে ছোট পর্দার অভিনয় শিল্পীরা প্রত্যেকেই কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশে এসেছেন এবং এই পরিবেশ উপভোগ করেছেন। আমরা দেখছি আসলে মঞ্চের সামনে এখনও উৎসুক যে অভিনয় শিল্পীরা আছে তাদের কিন্তু প্রচণ্ড ভিড় এবং উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং যারা বিজয়ী হয়েছেন তারা কিন্তু আসলে উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নেড়ে স্বাগত জানাচ্ছেন এবং যাদের ফলাফল এখনও জানানো হয়নি তাদের মুখে কিন্তু আমরা চিন্তার ছাপ দেখতে পাচ্ছি। অনেকেই কিন্তু অপেক্ষায় আছে যে তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল কখন পাবেন। বিভিন্ন পদে আমরা জানি যে মোট 21টি পদে কিন্তু এবার 40 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই যে আজকের যে নির্বাচন সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত যে নির্বাচন চলেছে সেটি কিন্তু আমরা দেখেছি খুবই সুশৃঙ্খলভাবে। প্রত্যেক তারকাদের উপস্থিতিতে প্রত্যেকেই কিন্তু এসেছেন তাদের নতুন নেতা বাছাইয়ের ক্ষেত্রে। আগামী 3 বছরের জন্য অভিনয় শিল্পী সংঘের যে দায়িত্ব যারা পাবেন তাদের কাছে আসলে প্রত্যেকের প্রত্যাশা যে শিল্পীদের যত চাওয়া পাওয়া আছে এবং শিল্পীদের অধিকার আদায়ের জন্য যে বিষয়গুলো খুব প্রয়োজনীয় সেগুলো তারা কাজ করবে এবং শিল্পীদের কল্যাণে তারা কাজ করে যাবে এবং পূর্ববর্তী কমিটিতে যে কাজগুলো করেছেন সেইটি কিন্তু আসলে তারা চান যে সেই কাজের ধারাবাহিকতা কিন্তু অব্যাহত থাকুক। এখনও সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিজয়ীর নাম জানতে পারবো। এই ছিল আমার কাছে শিল্পকলা একাডেমি থেকে সবশেষ। শিল্পকলা একাডেমি থেকে সরাসরি নির্বাচনের খবর জানাচ্ছিলেন নিয়াজ শুভ। জাতীয় বাজেটের 1% বরাদ্দ দিতে হবে সাংস্কৃতিক খাতে, এমন দাবি জানিয়েছেন সংস্কৃতিসেবীরা। শুক্রবার শিল্পকলা একাডেমিতে এক সেমিনারে বক্তারা প্রশ্ন তুলছেন, কেন বরাবরই জাতীয় বাজেটে উপেক্ষিত থাকে সংস্কৃতি খাত। অন্যদিকে একই দিনে প্রেস ক্লাবে পৃথক আর এক সেমিনারে সংস্কৃতিকে অন্তর্ভুক্তিমূলক মানদণ্ডে পৌঁছাতে জাতীয় সাংস্কৃতিক রূপরেখা প্রণয়নের দাবি জানিয়েছেন অতিথিরা। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। নতুন বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়। জুলাই গণ অভ্যুত্থান শুধু রাজনৈতিক অভিঘাত নয়, বরং একটি সাংস্কৃতিক নবজাগরণের সূচনাও বয়ে এনেছে। তাই সংস্কার আর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনমনে তৈরি হয়েছে প্রশ্ন, সমাজের বিভাজন দূর করে তরুণদের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রনীতিকে প্রাধান্য দিয়ে কেমন হবে জাতীয় সংস্কৃতির রূপরেখা। সংস্কৃতি তো সেটাই, যেটা একটা গণ উৎসব। সেই গণ উৎসবটা কেন ইম্পর্টেন্ট? গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য সেখানে আমরা আমি একটা নিঃসঙ্গ ব্যক্তি, কিন্তু উৎসবের মধ্যে গিয়ে আমি তখন সমষ্টিকে উপলব্ধি করি। আমি যে সকলের অন্তর্গত, সকলের মধ্যে বাস করি, সকলে আমার মধ্যে বাস করে, এটা আমি উৎসবের মধ্যে, গণ উৎসবের মধ্যে এটা আমি উদযাপন করি। শুক্রবার সকালে প্রেস ক্লাবে ইমাজি নেক্সট আয়োজিত জাতীয় সংস্কৃতি প্রেক্ষিত নতুন বাংলাদেশ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আলোচকরা বলেন, বিশ্ব সংস্কৃতির প্রবাহ মাথায় রেখে নির্ধারণ করতে হবে জাতীয় সংস্কৃতির গতিপথ। প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতের বৃহত্তর লড়াইয়ের। গুরুত্বপূর্ণ প্রস্তাব, যেটা শিক্ষার সাথে সংস্কৃতিটা যাওয়া উচিত আসলে। এদিন বিকেলে শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি খাতের বাজেট পর্যালোচনা ও প্রস্তাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করে থিয়েটার আর্টিস্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা। এ সময় আলোচকরা বলেন, রাষ্ট্র গঠনে সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বাজেটে বরাবরই উপেক্ষিত এই খাত। তাই আসন্ন জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে 1% বরাদ্দের দাবি জানান তারা। আমরা আজকে 1% ন্যূনতম, আমরা কষ্টের কথা বলছি, অ্যাকচুয়ালি আমাদের দাবি ছিল 3%। 3% বাজেট দেন এবং আমাদের যে মেধাভিত্তিক মানুষগুলো আছে আপনারা নিরূপণ করেন, সবাই মিলে আমরা যারা মাঠ পর্যায়ের মানুষ আছে সংস্কৃতির সেক্টরে, সেই সব মানুষ ভোটের মাধ্যমে, কথার মাধ্যমে তাদেরকে উপস্থাপন করুক। আমার জন্য প্রতিষ্ঠান তৈরি করেন যেখানে আমি মুক্তভাবে আমার শিল্প চর্চা করতে পারি। আমার কিছু বলবার আছে, আপনার সেই অধিকার আমাকে নিশ্চিত করতে হবে যে সেটার আক্রমণ আসবে না আমার প্রতি। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।
গ্রাম থেকে শহরে এলেন নিজের ভাগ্য বদল করতে, অথচ এসেই বদলে দিলেন পুরো বাংলা চলচ্চিত্র অঙ্গনকে। ক্যারিয়ার যখন তুঙ্গে, কিশোরী বয়সে বিয়ে হয়ে যায় 40 এক পরিচালকের সঙ্গে। নানা বিপর্যয় শেষে নেমে আসে বিচ্ছেদ, পূর্ণ বয়সে আবারও প্রেম, বিয়ে। তবু অভিনয়ে কখনোই ঘটেনি ছন্দপতন। ভক্তদের মনে থেকে গেছেন মিষ্টি মেয়ে হয়েই। 17 এপ্রিল ছিল এই গুণী অভিনেত্রী কবরীর 4র্থ মৃত্যুবার্ষিকী। তাকে নিয়েই এবারের শ্রদ্ধার আয়োজন। অপেক্ষার প্রহর গুনতে থাকা হাজারো প্রেমিক প্রেমিকার কণ্ঠে কতবার যে ধ্বনিত হয়েছে এই গান, তার হিসেব নেই। 70-এর দশকে পর্দায় দর্শক দেখতে পেল স্নিগ্ধতা আর মুগ্ধতার এক অদ্ভুত মিশেল। বাংলা চলচ্চিত্রে মিষ্টি মেয়ে বললেই ভেসে ওঠে যার মুখ। ভাগ্যের চাকা বদলাতে ঢাকায় এসে প্রথম সিনেমা সুতরাং দিয়েই মিনা পাল থেকে হয়ে ওঠেন কবরী। গুণী এ অভিনেত্রী 50 বছরের বেশি সময় রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদ সহ অনেকের সঙ্গে প্রায় 140টির মতো সিনেমায় অভিনয় করেছেন। তবে ময়নামতি সিনেমায় রাজ্জাক কবরী জুটির প্রেমের রসায়ন দর্শক মনে স্থায়ীভাবে গেঁথে যায়। এছাড়াও ফারুকের সাথে সুজন সখী সিনেমায় অভিনয় করে গ্রামীণ আবহে দুর্দান্ত এক প্রেমের আবেদন তৈরি করেন। শাশ্বত প্রেমের প্রতিমূর্তি কবরীর ব্যক্তিজীবনেও সত্যিকারের প্রেম কি এসেছিল? বারবার বিপর্যয়ের মুখোমুখি হতে হতে তা যেন অনেকটাই প্রশ্নবিদ্ধ। তবে তিনি ভেঙে পড়েননি, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, জড়িয়েছেন রাজনীতিতেও। ব্যক্তিত্ববান ও প্রজ্ঞাময়ী গুণী এ অভিনেত্রী চলে গেছেন, তবু তার স্মৃতি আজও অমলিন। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।